স্বাগত আপনাদেরকে আতঙ্কে। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আজ আতঙ্কে এপিসোড 4। আজ আমি আপনাদেরকে যে ঘটনাটি শোনাবো সেটা আমার মায়ের চোখের দেখা ঘটনা। মায়ের বয়স তখন 10 থেকে 12 বছর হবে। মায়েদের গ্রামে শেষে একটা বাড়ি ছিল। সেখানে এক দম্পতি ও তাদের মেয়ে বসবাস করত। মেয়েটির বয়স আনুমানিক 16 থেকে 17। মা ওদের বাড়ি যেতেন। মা ওই মেয়েটিকে তিশা দিদি বলে ডাকতেন। মেয়েটির নাম তিশা। মেয়েটির সাথে মায়ের কথাবার্তা ভালোই হতো। তিশা দিদির বাড়িতে কিছু প্রবলেমের জন্য দিদির সাথে মায়ের যখন কথাবার্তা হতো, কিছু কথাতেই তিশা দিদি বলতো, আমি গলায় দড়ি দেবো। এমন কথা মাঝে সাঝেই তিশা দিদি বলতো। একদিন সন্ধ্যাতে দিদিদের বাড়ি থেকে কান্নার আওয়াজ শুনে গ্রামের সবাই যান দিদির বাড়ি। গিয়ে দেখেন ঝোলা শরীর সবাই নিচে লাফাচ্ছেন। দিদি তখনও বেঁচে ছিলেন। চোখ ঠিকরে বার হয়ে আসছে, মুখ থেকে অনেকটা জিভ বার হয়ে এসেছে। মা সেখানে দাঁড়িয়ে সব দেখছিলেন। গ্রামের মধ্যে একজন দাদু ছিলেন, তিনি কিছুটা ঝাড়ফুঁক করতে জানতেন। তিনি এসে তখন তিশাকে ঝাঁটা দিয়ে মারতে শুরু করেন। তুই যাবি কি না বল। প্রায় এমন 2 থেকে 3 মিনিট চলার পর তিশা যে আর কি আধমরা, সে একদম হঠাৎ রেগে দাদুকে মারার চেষ্টা করতে লাগলো আর বলতে লাগলো, ও গলায় দড়ি দিতে গেল কেন? আমি ওকে আমার সাথে নিয়ে যাব। আমাকে ছেড়ে দে, না হলে তুইও মরবি। দাদু কোনো কথার পরোয়া না করে শুধু ঝাঁটার বাড়ি মেরেই চলেছেন। দিদিকে মারছেন এবং ফিসফিস করে মন্ত্র বলছে। এমন আরও কিছুক্ষণ চলার পর তিশাদি বলে, আমি চলে যাব, আমাকে ছেড়ে দে। তারপর দাদু তিশাদিকে বলে, যাওয়ার আগে আম গাছের একটা বড় ডাল ভেঙে দিয়ে যেতে হবে। তিশা দিদিদের বাড়ির পাশে একটা বড় আম গাছ ছিল। দাদুর কথা শেষ হওয়ার পরই দিদি অজ্ঞান হয়ে যায় এবং সেই বড় আম গাছের একটা মোটা ডাল ভেঙে পড়ে। দিদির অজ্ঞান অবস্থায় দিদির হাতে মাদুলি বেঁধে দেন ও গঙ্গা জল গায়ে ছড়িয়ে দেন। পরে দিদির জ্ঞান ফিরে আসলে দিদি একদম সুস্থ হয়ে যান। মা বলেছেন আমি সেভাবে লিখেছি। এপিসোডে আমার যদি কোনো ভুল থাকে সেটাও জানান। দ্বিতীয় ঘটনায় চলে যাব। দ্বিতীয় যে ঘটনাটি বলবো সেটা ঘটে আমাদের গ্রামের 2 গ্রাম পর একজন কাকুর সাথে। কাকুর নাম জয়দেব। তো জয়দেব কাকু ইলেন ছিলেন। তিনি কাজ করে বাড়ি ফিরছিলেন। মেন রোড থেকে এই কাকুর বাড়ি 1 কিলোমিটার দূর ছিল। রাস্তাটা ছিল মাঠের। কাকু একাই বাড়ি ফিরছিলেন। কাছে টর্চ লাইট ছিল, সেটা জ্বালিয়ে বাড়ি ফেরার পথে প্রায় 100 মিটার সারিবদ্ধ তাল গাছ ছিল। গ্রামের লোক ওই জায়গাটাকে তালতলা বলতো। কাকু যখন সেখানে পৌঁছেন, তিনি টর্চ লাইট মেরে তাল গাছের নিচে দেখছিলেন তাল পড়ে আছে কিনা। মাসটা ছিল শ্রাবণ। তাল পেকেছে, যদি তাল পাওয়া যায় বাড়ি নিয়ে যাবেন। ওই জন্যই তিনি তাল পড়েছে কিনা দেখছেন। তিনি তালতলায় হাফ রাস্তায় চলে আসেন, একটাও তাল পায় না। কাকু আর কিছু না ভেবে চলে যেতে লাগলেন। হঠাৎ পিছন থেকে ধূপধাপ করে তাল পড়ার আওয়াজে তিনি পিছনে করে টর্চ লাইট মারেন। তাল গাছের কাছেও যান, কিন্তু একটাও তাল পায়নি। যেমন ঠিক 3 থেকে 4 বার হয়। এবার কাকুর মনেও ভয়ের মেঘ জমতে শুরু করে। কাকু বুঝতে পারেন তার সাথে যেটা ঘটছে এটা সাধারণ ব্যাপার নয়। কাকু আর এদিক ওদিক না তাকিয়ে টর্চ এর লাইট মেরে সোজা বাড়ি যেতে শুরু করেন। কিছুটাই তিনি গিয়েছিলেন, পিছন থেকে কাকুর নাম ধরে একটি মেয়েলি কণ্ঠ ডাকে, জয়দেব। জয়দেব, তুই তাল নিবি না? আয়, তুই তাল নিবি, আয় না আমার কাছে আয়, তাল নিবি না? এই কথা বলে সেই অবয়ব একটা কান ফাটা হাসি হাসতে শুরু করলো। কাকু তবু পিছনে না তাকিয়ে বাড়ি চলে আসেন। কাউকে কিছু না বলে তিনি তার মতো খেয়ে দিয়ে শুয়ে পড়েন। পরের দিন তার খুব জ্বর আসে এবং তার শরীর খুবই দুর্বল হয়ে পড়ে। তিনি বিছানা থেকে লেবে হাঁটতেও তার খুব কষ্ট হয় আর কন্টিনিউয়াসলি বমি হচ্ছিল। সেই দিনই কাকুকে হসপিটালে ভর্তি করা হয়। চিকিৎসা চলে। কিছুদিনের মধ্যে কাকুর শরীর কিছুটা ঠিক হলে তাকে বাড়ি নিয়ে আসা হয়। কিন্তু 1 থেকে 1.5 সপ্তাহ পর আবার কাকুর শরীর খারাপ হতে শুরু করে।
এবার কাকু তার মায়ের সাথে তালতলায় ঘটে যাওয়া ঘটনাটা বলে। সব শুনে কাকুর মা কাকুকে একজন পণ্ডিতকে দেখান। পণ্ডিত কাকুকে দেখেই বলেন, এর ওপরে তো নজর পড়েছে পিশাচের। এই বলে তিনি কাকুর হাতে কবজ বেঁধে দেন এবং বলেন 1 মাস বাড়ি থেকে বাইরে যেন না বার হয়। কাকু ওই 1 মাসের মধ্যে একদম ভালো হয়ে যান। তারপর থেকে কাকুর সাথে আর কোনো ভৌতিক ঘটনা ঘটেনি।